আসসালামু আলাইকুম। এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থীবৃন্দরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে এলাম টেনিস স্কুলের পক্ষ থেকে একটি স্পেশাল জুম সেশন নিয়ে। আমি এস রায়ান তোমাদের সাথে আছি এবং আমার সাথে আরো অনেকগুলো ভাই আপু আছে। সবাইকে আমি একে একে করে পরিচয় করিয়ে দিব, তবে এর আগে একটু বলে নেই আজকে আমরা কিসের লাইভ সেশন নিয়ে আসলাম। আজকে আমাদের এই স্পেশাল লাইভ সেশনটি হলো ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটের যে ভর্তি পরীক্ষাটি হয়, যেটা তোমরা ঢাকা ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টি বলে থাকো, সেই বিজনেস ফ্যাকাল্টির যে ভর্তি পরীক্ষা, সেটা প্রিপারেশন নিতে হলে তোমাদেরকে এখনই কোন কোন বিষয় মাথায় রাখতে হবে। আমাদের সবাই কিন্তু এইচএসসি পরীক্ষার বালাই শেষ, অর্থাৎ এইচএসসি পরীক্ষা নিয়ে চিন্তা দুশ্চিন্তা যেটাই ছিল সব কিন্তু এখন শেষ। আমাদের আগামীর যে টার্গেট সেটি হলো ভর্তি যুদ্ধ বা ভর্তি পরীক্ষা। আমাদের এক একজনের এক একটি ইউনিভার্সিটি টার্গেটে থাকে যে আমি অমুক ইউনিভার্সিটির অমুক ফ্যাকাল্টিতে ভর্তি হব, আমি অমুক জায়গায় যাব। তবে যারা এইচএসসি তে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে লেখাপড়া করেছো, দেশের ম্যাক্সিমাম শিক্ষার্থীর ফার্স্ট টার্গেট থাকে ঢাকা ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টি, যেটাকে এফবিএস বা ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজে বলা হয়ে থাকে। এবং দেখা যায় প্রত্যেক বছর কোনো যদি একটা স্পেসিফিক ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টির কথা বলা হয়, তাহলে সেটি ঢাকা ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টি হয়, যেখানে সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী পরীক্ষা দিয়ে থাকে। আমি কয়দিন আগে একটা স্ট্যাটিস্টিক্স বা একটু মানে হিসাব করছিলাম, যেখানে দেখেছি যে অলমোস্ট এখানে একটি সিটের এগেনস্টে 35 থেকে 40 জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে থাকে। তো চিন্তা করো, একটা সিট, মোট 40 জন মারামারি করছে, যে কোনো একজন জিতবে ওই সিটে বসার জন্য। সো আশা করি তোমরা যারা লাইভ দেখছো তোমরা সবাই ইনশাল্লাহ এই ভর্তি পরীক্ষায় ভালো মতন অংশগ্রহণ করবে, ভালোভাবে পরীক্ষা দিবে এবং যে কোনো একটি সিট নিজের নামে করে নিবে। সো এটার জন্যই আজকে আমরা চলে এসেছি যে এই মুহূর্তে তোমাদের কি করতে হবে, কিভাবে প্রিপারেশন নিতে হবে, বা তোমরা এইচএসসি তে যে লেখাপড়া করেছো সেই লেখাপড়া কিভাবে তোমাদেরকে এখন হেল্প করবে এই ভর্তি যুদ্ধে আগিয়ে রাখতে। সো আমি এর সামনে যাওয়ার আগে একটু আমাদের পরিচয় দিয়ে নিই। আমি তোমাদের আইয়ান ভাইয়া। আমি টেনিস স্কুলের ফাইন্যান্সের ক্লাস নেই, প্লাস তোমাদের সি ইউনিটের কোঅর্ডিনেটর। আমি এক এক করে পরিচয় করে দিই। আমার সাথে আছে আব্দুল্লাল মাহিন ভাইয়া। আমি আব্দুল আল মাহিন, আমি তোমাদের সি ইউনিটে অ্যাকাউন্টিং পড়াবো। তা আমার সাথে আছে ফারজান ইসলাম আপু। আসসালামু আলাইকুম সবাইকে। আমি তোমাদের সি ইউনিটের মার্কেটিং এর টিচার। তো তোমাদের সাথে আমি মার্কেটিং এ থাকছি। আমার সাথে আছে হাসনাইন নুর সেজান ভাইয়া। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান। আমি হাসনাইন নূর সেজান, ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটের পড়া একজন মানুষ। মার্কেটিং এ গ্রাজুয়েশন করেছি এবং তোমাদের সাথে যুক্ত থাকবো হচ্ছে ইংলিশে ক্লাস নিয়ে। এবং আমাদের সাথে আছে রবিউল ইসলাম সানি ভাইয়া। সানি ভাইয়ার মোস্ট প্রবাবলি একটু ইন্টারনেট ইস্যু হচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের সাথে আরো দুজন টিচার ছিল, বাংলা এবং ম্যানেজমেন্টের। সো সানি ভাইয়া মোস্ট প্রবাবলি যদি একটু আনমিউট করতে পারতেন। আচ্ছা, ভাইয়ার হয়তো নেট ইস্যু হচ্ছে, আনমিউট হলেই ভাইয়া আসবে। এবং আমার সাথে আসে হচ্ছিল অনিক হাসান ভাইয়া। কিছুক্ষণের মধ্যে জয়েন করে ভাইয়া তখন ছিল, বাট সামে হয়তো আবার নেট ইস্যুর জন্য একটু ডিসকানেক্টেড হয়েছে। আসলেই আমি সবাইকে এই ক্লাস আমি মানে পরিচয় করিয়ে দিব এবং আমি আমাদের পরবর্তী বিষয়গুলো তাদেরকে আমি হ্যান্ড ওভার করে দিব। তবে এর আগে আমি তোমাদের কিছু ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন নিয়ে কথা বলতে চাই। সো তোমরা অনেকেই আছো, আমি দু এক জায়গায় পোস্ট করেছিলাম যে আজকে আমরা লাইভে আসছি, তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা। সো সেই পোস্টের কমেন্টের উপর ভিত্তি করে তোমাদের একদম ফ্রিকোয়েন্টলি আস্ক কিছু কোয়েশ্চেন, যেগুলো ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার আগে আমাদের মাথায় রাখতে হয়, সেই বিষয়গুলো নিয়ে আমি একটু কথা বলতে চাই। সো আমি তোমাদেরকে স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি সো দ্যাট তোমাদের জিনিসগুলো দেখতে ইজিয়ার হয়। ওকে, আশা করি তোমরা সবাই দেখে নিতে পারছো আমার স্ক্রিনে কি আছে। ওকে। সো ঢাকা ইউনিভার্সিটি গ ইউনিট ভর্তি জিজ্ঞাসা সবচেয়ে ফ্রিকোয়েন্টলি কিছু আস্কড কোশ্চেন আমরা একটা একটা করে দেখে নিব, খুবই কম সময় নেব। প্রথমত, ভাইয়া আমরা প্রস্তুতির সময় কত পাবো? সবার আগে একটা প্রশ্ন থাকে, ভাই আমরা যে পড়বো কয়দিন সময়, 3 মাস বলে, অনেকে বলে 3.5 মাস, অনেকে 4.5 মাস। এখন এইখানে কিছু বিষয় আছে। আমি যদি এই বছরের কথা বলি, এই বছর তো আমরা দেখেছি আমাদের দেশে একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, যার জন্য আমাদের বিভিন্ন ইউনিভার্সিটির যে আমাদের টিচার মন্ডলী আছে, এখানে কিছু চেঞ্জ এসেছে, বা ভিসি মন্ডলী যারা আছে তারা কিছু চেঞ্জ হয়েছে, এবং এর সাথে সাথে দেশের কিন্তু একটা ক্ষমতারও হাত বদল হয়েছে। সো এইটার জন্য কিছু কিন্তু আগে পরে হতে হবে,
হতে পারে, বাট আমরা সেটা মাথায় রাখবো না। আমরা দেখব আমাদের বিগত বছরগুলোতে যে পরীক্ষা হচ্ছে সেখানে মোট কি রকম সময় স্টুডেন্টরা পেয়েছিল। আমি যদি লাস্ট বছরের কথা বলি, আমি গত বছর হিসাব করেছি, তার আগের বছর হিসাব করেছি, প্রত্যেক বছরই সেম ছিল। আমি যদি গত বছর বলি, দেখো গত বছর যে এইচএসসি পরীক্ষা হয়েছিল, মানে তোমাদের ঠিক ইমিডিয়েট সিনিয়র ভাইয়া বা আপুরা যারা এইচএসসি 23 ব্যাচ, সেই ব্যাচে তাদের এইচএসসি পরীক্ষার যে রিটেন এক্সাম সেটি শেষ হয়েছিল সেপ্টেম্বরের 25 তারিখে, এবং অক্টোবরের 4 তারিখের মধ্যে মোরলেস সব জায়গার সায়েন্স হোক, কমার্স হোক, হিউম্যানিটিস হোক, সবাই কিন্তু প্র্যাকটিক্যাল এক্সামও শেষ হয়ে গিয়েছিল। এবং ঢাকা ইউনিভার্সিটির ইউনিটের ভর্তি পরীক্ষা হয়েছিল 24শে ফেব্রুয়ারি। সো আমি হিসাব করি 25 সেপ্টেম্বর থেকে 24শে ফেব্রুয়ারি, অলমোস্ট 25-25 হিসাব করি, সো সেপ্টেম্বরও বাদ দিলাম। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, সো দেখো 4 মাস থেকে 4.5 মাস সময় পেয়েছিল। একদম এক্স্যাক্টলি তার আগের বছরের যে ব্যাচগুলো আছে তারাও কিন্তু একদম সেম সময় পেয়েছে। তো তোমরা হিসাব করতে পারো, তোমরা অ্যারাউন্ড 4 মাস হাতে সময় পাবা, 4 থেকে 4.5 মাস। সো ভাইয়া, আমরা আমাদের যত পড়া আছে আমরা 4 মাসে ভাগ করে ফেলি, এইভাবে আগেই এটা করা যাবে না। আমরা আমাদের পড়াগুলোকে 3 মাসে ভাগ করব। যত রকম পড়া আছে, যত সিলেবাস আছে, তোমরা কয়দিনের মধ্যে বিভিন্ন কোচিং সেন্টার অফলাইন অনলাইনে ভর্তি হয়ে যাবে, তোমরা বিভিন্ন বই কালেক্ট করে ফেলবে, সেখানে যে সিলেবাস পাবে সেগুলো তোমাদের কভার করতে হবে, এবং সেটাকে তোমাদের 3 মাসে কভার করতে হবে। কারণ বাকি যে 1 থেকে 1.5 মাস, এই 1 থেকে 1.5 মাস যতবার সম্ভব ততবার মডেল টেস্ট দিতে হবে, যতবার সম্ভব, যত সংখ্যক সম্ভব তত সংখ্যক এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। দ্যাট ইজ ওয়াই আমাদের 3 মাসে প্রিপারেশন শেষ করতে হবে। এখন যেটা হচ্ছে, এখন চলো তো, সেপ্টেম্বর মাস প্রায় শেষ, কদিন আগে তোমাদের এইচএসসি পরীক্ষা ক্যান্সেল হয়েছে, ধরে নিচ্ছি সেপ্টেম্বরে শেষ হয়েছে। সো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, সো তোমাদের কিন্তু সরি, এটা অগাস্ট মাস, আমি ভুল বলছি, অগাস্ট মাস গেল। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, জানুয়ারি তোমাদের ভর্তি পরীক্ষার হওয়ার কথা আইডিয়ালি। তবে হ্যাঁ, এইবার বিভিন্ন রিজনে সেটি একটু পিছাতেও পারে, তবে মাথায় রাখতে হবে বেশি পিছাবে না, কারণ কয়দিন পরে কিন্তু রোজার মাস আসছে, এবং ম্যাক্সিমাম ইউনিভার্সিটি রোজার মাসের আগেই কিন্তু ভর্তি পরীক্ষা নিয়ে নেওয়ার ট্রাই করবে। সো আমাদের টার্গেট এটাই ভাই, এটা অগাস্ট মাস শেষ হলো, আমাদের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে পড়া শেষ করতে হবে, ডিসেম্বর থেকে একদম ফুল স্পিডে আমাদের প্র্যাকটিস করতে হবে। সো প্রস্তুতির সময় কত, তোমরা আই থিঙ্ক একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে গিয়েছো। আহ তোমাদের অনেকে কমেন্ট করছো ভাইয়া সাউন্ডের ইস্যু হচ্ছে, তোমরা কি আমাকে একটু কি ক্লিয়ার করবে কমেন্টে যে ভাইয়া তোমাদের কি সাউন্ড ইস্যু হচ্ছে নাকি তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছো? অনেকে বলছো ভাইয়া সাউন্ডে ইস্যু। আমি কমেন্টগুলো এখনই পড়ছি না, একটু পরেই পড়বো। আগে যেগুলো আমরা পোস্ট থেকে পেয়েছি সেই ফ্রিকুয়েন্টলি আস্কড প্রশ্নের উত্তর দিয়ে একটু আমাকে বলো তো তোমাদের কি সাউন্ড ক্লিয়ার আছে নাকি। ওকে, অল ওকে, ডান। অনেকে বলছে অল ওকে, ডান ডান ডান, ওকে, ঠিক আছে। এইবার আমাদের হবে ভাইয়া, যুদ্ধটা কতটা সিটের জন্য হবে। সো আমাদের যারা এইচএসসি তে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পরীক্ষা দিব, অর্থাৎ এইচএসসি তে বিজনেস স্টাডিজে ছিলাম এবং আমরা এখন ঢাকা ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টিতে ভর্তি হতে চাই, আমাদের জন্য মোট 930টি আসন বরাদ্দ। আমি কেন আমাদের বলছি, কারণ আমার যতজন প্যানেল আছে সবাই আমরা ঢাকা ইউনিভার্সিটি বিজনেস ফ্যাকাল্টির। সো আমরাও কিন্তু এই যুদ্ধের মধ্য থেকে এসেছি। সো আমাদের যখনই পরীক্ষার কথা বলি মনে হয় আমি পরীক্ষা দিব। সো যেটাই হোক, আমাদের আসন সংখ্যা মোট 930টি। এর মধ্যে আমাদের যদি একটু আমরা দেখি আরো, ওকে, সো আমাদের যারা ব্যবসা শিক্ষা বিভাগ থেকে এসেছে ওদের 930টি সিট, কিন্তু আমাদের ওভারঅল সিট সংখ্যা 1050টি। কারণ অনেকেই আছে যারা এইচএসসি তে হিউম্যানিটিসে ছিল, অনেকেই আছে যারা এইচএসসি তে সায়েন্সে ছিল, ওদের জন্য কিন্তু কিছু সংখ্যক সিট বড় থাকে, এখানে সিটের সংখ্যা 120টি। আমরা যদি একটু আসনের বিন্যাস দেখে নিই, দেখো ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মেধায় আসবে সব মিলায় 856 জন, কোটা থেকে আসবে হচ্ছিল 78 জন। সো এই 856 এবং 78 মিলে 930। বিজ্ঞান বিভাগে মেধা থেকে আসবে 87 জন এবং কোটা থেকে আসবে 8 জন। মানবিক বিভাগ থেকে মেধার ভিত্তিতে আসবে 23 জন এবং কোটা থেকে আসবে 2 জন, মোট 1085 সিট। বাই দ্য ওয়ে, আমি এই যে নাম্বারগুলো বলছি এগুলো কিন্তু বিগত বছরের সার্কুলারের উপর ভিত্তি করে। সো এইবার যখন সার্কুলার আসবে আসন সংখ্যা চেঞ্জ হতে পারে, আসন সংখ্যা কমতে পারে, বাড়ার সম্ভাবনা খুব কম। এবং এই মেধা বা কোটার যেই পার্টিশন বা আমাদের যে ভাগ আছে, যা কতগুলো সিট মেধার জন্য কতগুলো কোটা থেকে আসবে, এগুলো কিন্তু চেঞ্জ হতে পারে।
এরপরে যদি আমি দেখি আমাদের যোগ্যতা কি, ভাই আমি এইচএসসি তে এত জিপিএ পেয়েছি, এসএসসি এত পেয়েছি, কত পেলে আমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো। সো যদি আমি শর্টলি বলি, আমার এসএসসি এবং এইচএসসি মিলিয়ে টোটাল 10-এর মধ্যে 7.5 পাওয়া লাগবে। বললাম ভাইয়া আমি এসএসসি তে পেয়েছি হচ্ছে 5, এইচএসসি তে পেয়েছে 2.8, তাহলে আমার কত হলো 5 + 2.8 কত হয় 7.8 হবে? হবে না, আমার লিস্ট আলাদাভাবে এসএসসি তেও 3 পাওয়া লাগবে, এইচএসসি তেও 3 বা তার বেশি পাওয়া লাগবে। অর্থাৎ এসএসসি এইচএসসি কোনো পরীক্ষায় 3-এর কম পাওয়া যাবে না এবং দুই পরীক্ষা মিলিয়ে 7.5 পাওয়া লাগবে। এরপর যদি আমি একটু আগাই, আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে মোট কি কি ডিপার্টমেন্ট আছে এগুলো আই থিঙ্ক অনেক পরের ডিসকাশন, এখন করবো না। মোট 9টা, তবু শর্টলি যদি বলি, মোট 9টা ডিপার্টমেন্ট: ফাইন্যান্স, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, মার্কেটিং, ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ইন্টারন্যাশনাল বিজনেস এবং সর্বশেষ অর্গানাইজেশন স্ট্র্যাটেজি এবং লিডারশিপ। এইখানে তোমরা দেখতে পারবা কোন কোন ডিপার্টমেন্টে কি সংখ্যক সিট আছে। প্রথম 4টা ডিপার্টমেন্ট ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, মার্কেটিং, ম্যানেজমেন্ট, এখানে মোট 135টি করে সিট। ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স ম্যানেজমেন্ট বা ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং ইন্টারন্যাশনাল বিজনেস, এখানে মোট 90টি করে সিট। এবং সর্বশেষ অর্গানাইজেশন স্ট্র্যাটেজিক অ্যান্ড লিডারশিপ, এইখানে স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ, এখানে মোট 30টি সিট আছে বেসিক্যালি। ওকে, এবার ভাইয়া ভর্তি পরীক্ষা কিভাবে হবে? যদি আমি বিগত বছরের কথা বলি, বিগত বছরের আহ যেই আমাদের সার্কুলার আছে সেই অনুযায়ী আমাদের মোট এমসিকিউ হবে 60 নম্বরের এবং রিটেন হবে 40 নম্বরের, মোট 100 নম্বরের পরীক্ষা হবে। এই যে পরীক্ষাটা হবে, এইখানে আমাদের কোন কোন বিষয় থেকে প্রশ্ন হবে, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেকে কমেন্ট করছো ভাইয়া ম্যাথ থাকবে কিনা, ম্যাথ থাকবে না। দেখে নাও এখানে কি কি আছে। আমাদের বাংলা আবশ্যিক, ইংলিশ আবশ্যিক, হিসাব বিজ্ঞান বা অ্যাকাউন্টিং আবশ্যিক এবং ব্যবসায় নীতি ও প্রয়োগ বা ম্যানেজমেন্ট কিন্তু আবশ্যিক। এখানে মোট 12টি করে, 12 × 1 = 12, মোট 4 × 48টা এমসিকিউ থাকবে। এবং সর্বশেষ আমাদের মার্কেটিং বা ফাইন্যান্স, যে কোনো একটা বিষয় থেকে আমাদের আবশ্যিকভাবে উত্তর করতে হবে। অনেকে মার্কেটিং উত্তর করতে পারবে, অনেকে ফাইন্যান্সে। মোট 12টা এমসিকিউ, মোট 5 × 12 = 60টি এমসিকিউ আমাদের উত্তর করতে হবে। এবং যেই যে বিষয়ে আমরা এমসিকিউ দিয়েছি ঠিক ওই বিষয় থেকে আমাদের কিন্তু রিটেন প্রশ্ন আসবে, সেগুলো আমরা উত্তর করব। বাংলায় 8, ইংলিশে 8, ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট এবং অ্যাকাউন্টিং এ 8 করে, এবং লাস্টলি ফাইন্যান্স বা মার্কেটিং থেকে 8, 5 × 8 = 40, মোট 100 এবং 40, সরি 60 এবং 40, 100 নম্বরের পরীক্ষা হবে। এবং আমাদের এসএসসি ও এইচএসসি পরীক্ষা থেকে টোটাল 20 নম্বর নিয়ে আসা হবে। এসএসসির জিপিএ ইন্টু 2 প্লাস এইচএসসি জিপিএ ইন্টু 2, যেটা আসলে তোমরা হিসাব করে ফেলবে তোমরা সেখানে 20-এ কত পাবে। এই হিসাব করে মোট 120 নম্বরের পরীক্ষা হবে, যার উপর ভিত্তি করে আমরা আমাদের নির্ণয় করা হবে যে আমরা চান্স পাবো কি পাবো না। সো এই ছিল আমাদের মোটামুটি কিছু ইন জেনারেল প্রশ্ন। আরো আছে ফলাফল নির্ণয় কেমন হবে, এগুলো আমরা ব্রড ডিসকাশন এখন করবো না। বাট হ্যাঁ ভাইয়া, পরীক্ষাকে সবকিছু দাগাতে পারবো, এমসিকিউ দাগাতে পারবো না। ভুল হলে কিন্তু আমাদের -0.25 কাটা যাবে। ওকে, সো যদি এবার আমি দেখি কিভাবে ভর্তি হব, আমি খুবই শর্টলি দেখিয়ে দিচ্ছি ভাইয়া। আমাদের কিভাবে ভর্তি হবে বলতে, আচ্ছা এটা আমি সবাই লাস্টে আসি, কিভাবে ভর্তি হতে হবে, কোথায় ভর্তি হতে হবে। এখন আমি আমাদের আবার টিচার প্যানেলের কাছে চলে আসব। ওকে, সো আই থিংক আমাদের এখানে অলরেডি অনিক হাসান ভাইয়া এবং রবিউল ইসলাম সানি ভাইয়া জয়েন করে ফেলেছে। আমি ছোট্ট করে তাদের ইন্ট্রোডিউস করিয়ে দিব। রবিউল ইসলাম সানি ভাইয়া থাকবে তোমাদের বাংলা নিয়ে। ভাইয়া আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? হ্যালো, সালাম আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাদের সাথেই আছি। আমাকে কি শুনতে পাওয়া যাচ্ছে ঠিক মতো? কি ভাইয়া শুনতে পাওয়া যাচ্ছে? ওকে। আমি বাচ্চাদের উদ্দেশ্যে বেশ কয়েকটা কথা একটু বলতে চাই। আমাকে আই হোপ দেখাও যাবে ঠিক মতো। ওকে, নাইস, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, বেসিকলি সি ইউনিটে বাংলা খুব একটা কঠিন আসে না। আমরা হচ্ছে গুনে গুনে যদি হচ্ছে মোস্ট প্রবাবলি 10টা কি 15টা টপিক পড়তে পারি, তাহলে এখান থেকে ঢাকা ইউনিভার্সিটির
এমসিকিউতে 12টা এমসিকিউ কমন পড়ে। এবং আমি বিগত বছরগুলোতে যেটা দেখেছি সেটা হচ্ছে যারা 10 মিনিট স্কুলে আমাদের স্টুডেন্ট ছিল তারা অনেকেই 12তে 12 পর্যন্ত স্কোর পেয়েছে বাংলায়। এবং একই সাথে আমাদের যেটা রিটেনে আছে মাত্র 8 মার্ক, সেটাও একেবারে স্পেসিফিক টপিক দেয়াই থাকে, অনুবাদ থাকে, 4টা ইংরেজি শব্দ দেওয়া থাকে যেটা বাংলা অনুবাদ করতে হয়। এবং একই সাথে হচ্ছে 4টা শুদ্ধিকরণ দেয়া থাকে, যেটাকে ভুল থাকে সেটা শুদ্ধ করতে হয়। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই 2টা টপিকই কিন্তু তোমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসতো। ইন্টারমিডিয়েটে কিন্তু এরকম প্রয়োগ অপপ্রয়োগ নামে যে একটা ছিল সেটা বাক্য শুদ্ধিকরণ ছিল। সো এটা তোমরা অলরেডি পড়ে আসছো। তাহলে বাংলার যেটা সেটা খুব একটা কঠিন না। আমরা ক্লাসে হচ্ছে তোমাদেরকে এরকম করে দেখা যাবে যে শুরুতেই দেখা দেবো যে কোন বিগত 4-5 বছরে তোমাদের কোশ্চেন অ্যানালাইসিস করে দেখাবো যে কোন টপিক গুলো তোমার পড়তে হবে, কিভাবে পড়তে হবে। এই বিষয়গুলো যদি একটা গোছানো প্রস্তুতি থাকে, যেটা 10 মিনিট স্কুল নিশ্চিত করছে তোমাদের সাথে, ইনশাআল্লাহ খুব ভালো কিছু হবে। 2 নম্বর বিষয় হচ্ছে আমি বলবো এটা, আমি জানি অলরেডি রায়ান ভাই হয়তো বলছে এবং আমার সাথে যারা আছেন তার প্রত্যেকেই তোমাদেরকে বলবে, একটা গোছানো প্রস্তুতি নেওয়া। দেখো, এলোমেলো বা বিক্ষিপ্ত ভাবে তুমি যখন একটা প্রস্তুতি নিবা তখন তুমি বুঝতে পারবে না কোথায় তোমাকে শুরু করতে হবে, কোথায় তোমাকে শেষ করতে হবে। এই কথা সত্য, ঢাকা বিশ্ববিদ্যালয় হয়তো একটা স্পেসিফিক সিলেবাস তোমাকে বলে নাই কোত্থেকে প্রশ্ন আসবে, কিন্তু আমরা যারা বিগত দেখা যায় যে 5 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর, প্রায় আমি 8 বছর ধরে পড়াচ্ছি, সুতরাং আমরা কিন্তু খুব ভালো একটা প্যাটার্ন জানি। এরকম অভিজ্ঞ প্যানেল কিন্তু 10 মিনিট স্কুলে তোমাদের সাথে যুক্ত আছে। এই প্যানেল গুলা শুরুতেই তোমাকে বলে দিবে যে আসলে তোমাকে কি পড়তে হবে। এবং একই সাথে আমি রবিউল ইসলাম স্যারই দায়িত্ব নিয়ে বলছি, এবছর তোমাদের সাথে আমি আছি। এবং আমাদের 10 মিনিট স্কুল থেকে যে ডিজিটাল কন্টেন্ট তোমাদের দেওয়া হবে, অর্থাৎ লেকচার শিট যেটা দেওয়া হবে, এইটা যদি তোমরা খুব ভালো করে পড়তে পারো তাহলে 20-এ 20 নিশ্চিত করা সম্ভব। আই রিপিট, 20-এ 20 নিশ্চিত করা সম্ভব। তাহলে আর দেরি কেন, আশা করছি তোমরা খুব শীঘ্রই আমাদের সাথে জয়েন হবে। তোমাদের সাথে দেখা হচ্ছে ক্লাসে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ রায়হান ভাই। থ্যাংক ইউ। সো আমি ভাইয়াকে বলতামই এখনই যে ভাইয়ার পরিচয় পরে, ভাইয়া বাংলা কিভাবে পড়তে হবে একটু সবাইকে জানিয়ে দেন। ভাইয়া একবারে কভার করে ফেলে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সো হ্যাঁ, আমি পরিচয় দেওয়ার সাথে সাথে আমি এখন এই পার্টি আসতাম মূলত, যে আমাদের যে বিভিন্ন সাবজেক্ট আছে, আমাদের বাংলা, আমরা তো দেখেছি বাংলা, ইংলিশ, ম্যানেজমেন্ট এবং অ্যাকাউন্টিং আমাদের মাস্ট কিন্তু পড়া লাগবেই। এবং এর বাইরে আমাদের ফাইন্যান্স বা মার্কেটিং থেকে একটা বিষয় পড়তে হবে। সো আমরা এখন একে একে আমাদের এখানে আই থিঙ্ক ফুল প্যানেলের একজন করে টিচার আছে আমাদের, কিন্তু এরপরে আমাদের প্যানেল কিন্তু আরো বড়, সবাই মাল্টিপল টিচার থাকবে, আমরা সবাই মিলে পড়াবো। বাট আমি আপাতত এখন যে একজন টিচার সবাইকে বলবো যে ওই স্পেসিফিক সাবজেক্টে আমরা এইচএসসি তে কি পড়েছি সেইটা আমাদের কিভাবে এইচএসসি তে হেল্প করবে, বা এর বাদেও আমাদের শর্ট সময়ে পার্টিকুলার সাবজেক্টে কিভাবে আমাদের ইম্পর্টেন্স দিয়ে শেষ করতে হবে সেই বিষয়গুলো দেখবো। সো সানি ভাইয়ের সাথে আসলে পরিচয় হয়ে নিয়েছি, ভাইয়া বাংলা নিয়ে বসেছে। এরপরে আমাদের সাথে আছে অনিক ইসলাম ভাইয়া। ভাইয়া শুরুতে জয়েন করতে পারেন, একটু নেট ইস্যু হচ্ছিল, বাট ভাইয়া চলে এসেছে। বাই দা ওয়ে বলবো, এখানে আমরা প্যানেলের অনেকেই আছে যারা কিন্তু অনেক ভাইয়ার স্টুডেন্ট ছিলাম এক সময়, পরে আমরা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি, বিজনেস ফ্যাকাল্টিতে পড়েছি। সো ভাইয়া ইনশাল্লাহ আমাদেরকে যেরকম পড়িয়েছে, আমরা 25 ব্যাচের স্টুডেন্ট, এই যে মানে আমাদের বিএস এর 25 ব্যাচের এখন 30 ব্যাচ চলে এসেছে। গতকালকে আমি এবং তোমাদের সেজান ভাইয়ার ভার্সিটিতে গিয়েছিলাম ত্রাণের জিনিসপত্র দিতে, তখন দেখলাম এত ছোট ছোট বাচ্চারা চলে এসেছে, আমরা কাউকে চিনি না। আমরা প্রায় 5 ব্যাচ সিনিয়র হয়ে গেছি। অনেক ভাই আমাদেরও অনেক সিনিয়র, এবং ভাইয়া তখন থেকে পড়াচ্ছেন সবাইকে। সো আশা করি আমাদেরকে যেভাবে পড়িয়েছে ভাইয়া তোমাদেরকে অত ফ্রুটফুলি পড়াবে। সো হ্যাঁ, অনেক ভাই যদি আপনি একটু আপনার পরিচয় দিয়ে এবং দিতেন এবং বলতেন যে ম্যানেজমেন্ট যে সাবজেক্টটি, এইটা স্টুডেন্টরা এই সময় কিভাবে কি পড়বে বা কিভাবে কভার করবে। আচ্ছা, থ্যাংক ইউ রায়ান। দ্যাটস ভেরি জেনারাস অফ ইউ। রায়ান সবসময় আমাকে যখন পরিচয় করাতে যায় তখন সবসময় আমাকে একটু বয়স্ক ফিল করায়, যেহেতু আমি এখানে প্যানেলের অনেককেই একটা টাইমে পড়ে এসেছি। বাট হ্যাঁ, এটা একদিক থেকে গর্বেরও যে আমার অনেক শিক্ষার্থী, তাদের সাথে আমি একসাথে এখন কাজ করতে পারছি। সো হ্যালো এভরিওয়ান, আমি অনিক হাসান। আমি ইনশাআল্লাহ তোমাদের এই সি ইউনিট বা গুচ্ছ, মোটামুটি 10 মিনিট স্কুলে তোমরা অ্যাডমিশন রিলেটেড যেই কোর্সেই থাকবে, কমার্সের ম্যানেজমেন্ট সাবজেক্টটাতে আমি চেষ্টা করি আমার দিক থেকে কিছুটা হলেও স্টুডেন্টদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। প্রত্যেক বছরই আমি থাকি, আমার সাথে আমার কিছু সহকর্মীরাও থাকে ব্যবস্থাপনা বিষয়টা পড়ানোর জন্য। ম্যানেজমেন্ট সাবজেক্টটা নিয়ে যদি আমি অ্যাডমিশনের ক্ষেত্রে কথা বলতে আসি, ম্যানেজমেন্ট সাবজেক্টে এইচএসসি পর্যন্ত স্টুডেন্টদের কাছে থাকা হচ্ছে সবচেয়ে ক্লোজ বা ডিয়ার একটা স্টুডেন্ট, মানে সরি স্টুডেন্ট না, একটা সাবজেক্ট আর কি। যে ভাই এটা তো ইজি, অল্প পড়ে একটু নিজের মনের মাধুরী মিশিয়ে লিখলে হয়তো একটা ভালো স্কোর আমি এটাতে নিতে পারবো। বাট অ্যাডমিশনে এই সিনারিওটা
একটু আলাদা, একটু ডিফারেন্ট। কেন ডিফারেন্ট? বিকজ ম্যানেজমেন্ট অ্যাডমিশনে আরেকটু কনসেপচুয়াল কোশ্চেন হয়, কনসেপচুয়াল কোশ্চেনটা একটু বেশি হয়। যদি আমি দুইটা ভাগে ভাগ করি, ম্যানেজমেন্ট ফার্স্ট পেপারের কোশ্চেনটা হয় খুব বেশি কনসেপচুয়াল। স্টুডেন্টরা যত ভালো কনসেপ্ট বুঝতে পারবে, ওরা তত ভালো ফার্স্ট পেপার থেকে উত্তর করতে পারবে। যদি চলে আসি ম্যানেজমেন্ট সেকেন্ড পেপারে, ম্যানেজমেন্ট সেকেন্ড পেপারটা হচ্ছে ইনফরমেটিভ। সো স্টুডেন্টদেরকে আগের থেকে আরো বেশি ডিপ ডাউন করে ডিটেলস গুলো জানতে হবে, শিখতে হবে কোন পার্টটুকু আগের থেকেও, যেটা একসময় আমি স্কিপ করে এসেছি, সেটাকে এখন স্কিপ করা যাবে কিনা। সো এই পার্টটাতে, অর্থাৎ এই অ্যাডমিশন স্টেজটাতে, এই জার্নিটাতে ম্যানেজমেন্ট কিন্তু ততটুকুই মার্ক ক্যারি করে যতটা অন্যান্য সাবজেক্ট ক্যারি করে। বাট ম্যানেজমেন্টে যদি কোনো একটা স্টুডেন্ট খুব ভালো মতো ফোকাস দেয়, তাহলে ম্যানেজমেন্ট কিন্তু খুব স্ট্রং একটা ফাইটিং ওয়েপন হতে পারে তার জন্য। কেন? বিকজ স্বাভাবিকভাবে একটা ভালো স্কোর ছাড়া কিন্তু আমরা বিগত বছরগুলোতে দেখে এসেছি যে ঢাকা ভার্সিটির কোয়েশ্চেনটা তুলনামূলক ইজি হওয়াতে মার্ক কিন্তু অনেক বেড়ে গেছে। অর্থাৎ এক টাইমে যেই নাম্বারে স্টুডেন্টরা চান্স পেত, সেটা কিন্তু এখন হচ্ছে না বা খুব কম হচ্ছে। তো এখন স্টুডেন্টদের টার্গেট থাকতে হবে আমি আর একটু বেশি মার্ক অর্জন করব। এই জন্য তোমাদের দুইটা সাজেশন দিব আমি। ফার্স্ট, শর্ট সিলেবাসে ম্যানেজমেন্টের যেই চ্যাপ্টার গুলা ছিল আগে, যেটা একটু সারফেস লেভেল থেকে পড়েছো, সেটা এখন আর একটু ডিপে যেয়ে পড়তে হবে, আর একটু সময় নিয়ে পড়তে হবে, আর একটু বুঝে পড়তে হবে, এবং আরেকটু বেশি তথ্য গ্রহণ করে পড়তে হবে। এন্ড দুই নাম্বার যে সাজেশন, সেটা হচ্ছে কিছু টপিক আছে যেটা সরাসরি শর্ট সিলেবাসে না থাকলেও ম্যানেজমেন্টের পার্সপেক্টিভে ইম্পর্টেন্ট। সেটা আমি যখন ক্লাস করাই বা ক্লাস নেই, তখন তোমাদেরকে বলে দেই বা পড়িয়ে দেই। তো ওই জায়গাটাতে অবশ্যই তোমাদের একটু মনে রেখে ওই পার্টটুকু পড়তে হবে। শুধু একটা পার্টের উপরে পুরোপুরি ফোকাস করা যাবে না, দুইটা পার্টেই সমান এমফেসিস দিতে হবে। আর এর বাইরে বাকি যদি বলতে হয়, সবকিছু তো আসলে এখন বলা সম্ভব না। সেটা ইনশাল্লাহ যখন কোর্সে দেখা হবে, যখন ক্লাসে দেখা হবে, তখন ইনশাল্লাহ তোমাদের সবাইকে প্রিপেয়ার করে দেবো। লাস্টে একটা কথাই বলি, আলহামদুলিল্লাহ বিগত বছরগুলোতে আমাদের 10 মিনিট স্কুলের যেই ক্লাস থেকে ম্যানেজমেন্ট কিন্তু এমনও রেকর্ড আছে যে 12টার 12টা কোশ্চেনই কমন আসছে। তো ইনশাল্লাহ এই বছর আশা করি ওরকম কিছুই হবে, এবং সেই জন্য ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে ক্লাসরুমে। থ্যাংক ইউ রায়ান, থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ সো মাচ অনেক ভাইয়া। এইবার আমি আমার পার্টটা শেষ করি। একটা অপশনাল সাবজেক্ট ফাইন্যান্স, তোমাদের অনেকেরই কিন্তু এইচএসসি তে ফাইন্যান্স থাকে, মার্কেটিং থাকে, অনেকে থার্ড সাবজেক্ট, ফোর্থ সাবজেক্ট। তো যাদের ফাইন্যান্স আছে তারা কিন্তু অনেকে ফাইন্যান্স উত্তর করবে। এখন একটা প্রশ্ন থাকে, ভাইয়া ফাইন্যান্স করবো নাকি মার্কেটিং চুজ করবো এইচএসসি অ্যাডমিশন পরীক্ষাতে, কোনটা উত্তর করা বেটার? সহজ উত্তর হচ্ছিল, তোমার যদি এইচএসসি তে ফাইন্যান্স থাকে তুমি ফাইন্যান্স নিয়ে পড়বে, যদি তোমার মার্কেটিং থাকে তুমি মার্কেটিং নিয়ে পড়বে। বাট যে যদি বলে ভাই আমি দুটাই পড়েছি এইচএসসি তে, তাহলে তোমার যেটা মনে হয় কম্পারেটিভলি ইজিয়ার তুমি সেই বিষয় নিয়ে পড়বে। একটা প্রশ্ন থাকে, ভাইয়া ফাইন্যান্সে ম্যাথ আসে কিনা? হ্যাঁ, ম্যাথ আসে। বিগত বছরগুলোতে দেখেছি আমরা একটা দুইটা, কোনোবার আসেই নাই, কোনোবার এসেছে কোনো একটা বছরে মোট তিনটা বা চারটা ম্যাথ চলে এসেছিল। অনেকগুলো আসে, এরপর থেকে কিন্তু একবারে ম্যাথ আসে অলমোস্ট নাই এর মতো অবস্থা। সো ম্যাথ যেগুলো আসে খুবই কনসেপচুয়াল এবং হয়তো বা 30 সেকেন্ড উত্তর করে ফেলা যায়। সো এটা আমি ফাইন্যান্স বা মার্কেটিং এর ছোট একটা ইনফরমেশন দিলাম, বা ফাইন্যান্সের ম্যাথ নিয়ে। এবার ভাই আমরা যে ফাইন্যান্স পড়বো, আমাদের কিভাবে পড়তে হবে, এইচএসসি আমাদের কিভাবে হেল্প করবে? সো আমরা এইচএসসি তে যে ফাইন্যান্স গুলো পড়েছি, আমাদের এর বাইরে খুব একটা এক্সট্রা কিছু পড়ার প্রয়োজন নেই। আমি বলি যতগুলো সাবজেক্ট আছে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা আসে, এর মধ্যে ফাইন্যান্স ছিল মোস্ট ইজিয়েস্ট সাবজেক্ট এবং সবচেয়ে কম সময় কভার করার একটা সাবজেক্ট। এখন আমরা এইচএসসি যে বিষয়গুলো পড়েছি, ওইখান থেকেই হয়তোবা এইচএসসি যদি 100% হয়, আমাদের সেখানে 40 থেকে 50% বিষয় পড়লেই কিন্তু আমাদের কভার হয়ে যায়। কিন্তু মাত্র অনেকে যেটা বললো, অনেক কনসেপচুয়াল, ইয়াস, আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হয়, একদম মুখস্থ করার কিছু নেই। কিন্তু বেসিক ক্লিয়ার থাকলে কোনো হার্ড কোশ্চেন তোমাকে আটকাবে না। যদি আমরা বেসিক ক্লিয়ার রাখি এবং মেন কনসেপ্ট ক্লিয়ার রাখি, আমরা যে কোনো প্রশ্ন উত্তর করতে পারবো। সো ফাইন্যান্স একটু ইজিয়ার কম্পারেটিভ টু ইংলিশ, অ্যাকাউন্টিং, বাংলা, মার্কেটিং। সো এখানে আমরা অন্য সাবজেক্ট মতো সময় দিব না, বাট হ্যাঁ হেলা ফেলাও করা যাবে না। আমরা ভাগ করে যদি করে ফেলি, আমরা খুব ইজিলি এটা কভার করে ফেলতে পারবো। আর আবারও বলছি, এখানে তো সব ক্লিয়ার করা পসিবল না, আমরা ক্লাসে কথাবার্তা বলবো। বাট হ্যাঁ, যে গত বছরের কথা বলি, গত বছর আমাদের যে ক্লাস হয়েছিল, ক্লাস এবং লেকচার শিট থেকে মোট 11টা, 10টা বা 11টা এমসিকিউ হুবাহু কমন এসেছে, বা একটু কথা ঘুরিয়ে কমন এসেছে। কমন এসেছে। আশা করছি আমাদের এবার যে ক্লাস হবে ফাইন্যান্সের, এইবারও ইনশাল্লাহ তোমরা ক্লাস করে যারা ফাইন্যান্স করবে তাদের ম্যাক্সিমাম টপিক কিন্তু কভার হয়ে যাবে। সো ফাইন্যান্স থেকে একটু কি
এইবার আমি ফ্লোর রাখতে চাই সেজানকে, যে তোমাদের ইংলিশ নিয়ে খুবই সামান্য এবং শর্টে কিছু কথা বলে যাবে। অলরাইট, থ্যাংক ইউ ভেরি মাচ রায়ান। ইংলিশ নিয়ে শুরু করার আগে আমি একটা মিনিট জাস্ট একটা কিছু ইনফরমেশন সবাইকে বলতে চাই। একটা ব্যাপার হচ্ছে, প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী কিন্তু এইচএসসি পাশ করছে এবং এইচএসসি তে জিপিএ 5 পেয়ে যাচ্ছে। ঠিক গত বছরের কথাই যদি বলি, অলমোস্ট 1.9 লাখ, প্রায় 2 লাখের মতো স্টুডেন্ট কিন্তু এইচএসসি তে জিপিএ 5 পেয়েই কিন্তু পাশ করে। বা ঢাকা ভার্সিটি যখন ভর্তি পরীক্ষা হয়, এবং এটা শুধু গত বছর না, প্রায় প্রত্যেক বছরই যে জিনিসটা দেখা যায় যে পাশের হার খুবই পোর থাকে। গত বছর ঢাকা ইউনিভার্সিটিতে সি ইউনিটে, ক ইউনিটে পাশের হার ছিল 13.3%। তার মানে 87% ছেলে মেয়ে কিন্তু ফেল করে। এবং এই রেটটা কিন্তু কম বেশি এরকমই থাকে, 10% মাত্র পাশ করে থাকে, 11% মাত্র পাশ করে থাকে, বাকিরা কিন্তু ফেল করে থাকে। এখন কথা হচ্ছে, লাখ লাখ স্টুডেন্টরা যদি আসলে জিপিএ 5 পেয়ে আসে, তাহলে কেন আসলে আমার অ্যাডমিশন টেস্টে স্টুডেন্টরা ফেল করছে, এত বেশি কেন ফেল হচ্ছে? এইটার সব থেকে বড় রিজনটা হচ্ছে ইংলিশ সাবজেক্টটা। এই সাবজেক্টটাতেই হচ্ছে স্টুডেন্টরা সব থেকে বেশি ফেল করে থাকে। যে 90% স্টুডেন্টরা ফেল করছে, তাদের ভেতরে দেখা যাচ্ছে যে 75-80% স্টুডেন্টরা আসলে ইংলিশে ওই কাট অফ মার্কসটা আনা যাচ্ছে না। যে 12 নম্বরের এমসিকিউটা থাকছে, তোমার ওই এমসিকিউতে আগে পাশ করতে হবে। তুমি যদি এমসিকিউ তে কাট অফ মার্কসটা না আনতে পারো, তোমার যেই রাইটিং এর ইংলিশটা বা রাইটিং খাতাটা সেটা চেক করা হবে না। দেখা যায় কেউ আসলে কাট অফ মার্কসটা, মানে বেশিরভাগ স্টুডেন্টরাই কাট অফটা আসলে পার করতে পারে না, মাত্র 12টা কোশ্চেন আসছে, সেখান থেকে কিন্তু কাট অফ মেনটেন করা যাচ্ছে না। তো এই কারণে আসলে আমাদের ফেল রেটটা এবং অনেক বেশি, এবং এইটার মেইন রিজন আছে আসলে হচ্ছে ইংলিশ সাবজেক্টটা। তো এটা বলার রিজন একটাই যে কিছুটা হয়তো আমাদের ভয় লাগছে, বাট অ্যাট দ্য সেম টাইম এই ইংলিশটাতেই যারা আসলে খুব ভালো মার্কস পেয়ে থাকে, তাদের র্যাঙ্কিং অনেক ভালো থাকে। এটা এখানে আমরা যারা প্যানেলে আছি সবাই কিন্তু এটাতে এগ্রি করবে যে মোরলেস আমরা সবাই অনেকগুলো সাবজেক্টে ভালো করেছি, অবশ্যই সবগুলোতে ভালো করেছি, কিন্তু আমাদের সবার ইংলিশে নাম্বারও কিন্তু বেশ ভালো। ইংলিশে নাম্বার যখন ভালো থাকবে, তোমার র্যাঙ্কিং অনেক আগে চলে যাবে। তো এই কারণে ইংলিশ সাবজেক্টটা নিয়ে আমাদের একটু ভয়টাও বেশি থাকে, অ্যাট দ্য সেম টাইম এটার অপরচুনিটি অনেক বেশি। যদি ইংলিশটা আমি খুব ভালো মতো পড়তে পারি, তাহলে ডিউর সি ইউনিটে আমার একটা প্লেস জোগাড় করা এবং ভালো একটা সিট জোগাড় করা অনেক সহজ হয়ে যাবে। তো এইটা গেল হচ্ছে আগে একটা ডিসক্লেমার দিয়ে দিলাম। এখন আসি হচ্ছে শর্ট কি পড়বো না পড়বো। সো ইংলিশের জন্য আসলে শর্ট সিলেবাস লং সিলেবাস বলতে কিচ্ছু নাই। এইচএসসি তে যদি তোমার যদি পরীক্ষা নাও হয়ে থাকে, তারপরে তোমার ইংলিশের যেগুলো পড়তে হবে, আজকে যদি এইচএসসি ফুল সিলেবাসও হয়ে থাকতো, তোমাকে ঠিক সেম সেম জিনিসগুলোই পড়তে হবে। তো ঢাকা ভার্সিটি সি ইউনিটের জন্য ভোকাবুলারি পার্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ করা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়া, বিভিন্ন ধরনের ফ্রেজেস পড়া, এই জিনিসগুলোর উপর আমাকে অনেক বেশি ফোকাস দিতে হবে। বিকজ 12 নম্বরের যে এমসিকিউ থাকছে, সেই এমসিকিউ গুলাতে এই ভোকাবুলারি রিলেটেড প্রশ্নগুলো সব থেকে বেশি এসে থাকে। কিন্তু স্টুডেন্টরা সব থেকে বেশি হেলাফেলা করে এই জায়গাটাতেই। হ্যাঁ, আমরা তোমাদেরকে অবশ্যই গ্রামারের ক্লাসগুলো আমি নিয়ে থাকি, আমাদের কোর্সে অবশ্যই থাকবে, এবং তোমাদের কোচিং সেন্টার যদি যাও সেখানেও তোমাদেরকে পড়ানো হবে গ্রামারের টপিক গুলো। সেগুলোতে আসলে এত বেশি জোর দেওয়া হয়ে যায় যে স্টুডেন্টরা আসলে ওগুলাই মেনলি ফলো করতে থাকে, ভোকাবুলারিটাতে বেশি নজর দেয় না। তবে ঢাকা ভার্সিটি সি ইউনিটে ইংলিশে যদি তুমি ভালো করতে চাও, তোমার অবশ্যই ভোকাবুলারিতে অনেক 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 এফোর্ট দিতে হবে। কিন্তু এটার পাশাপাশি কিন্তু আবার গ্রামারে যদি আমি না পড়ি, তাহলেও কিন্তু হচ্ছে না। বিকজ 12 নম্বরের এমসিকিউ ছাড়া তোমার একটা রিটেন আছে, সেখানে তোমার বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা, 4 নাম্বার 4 নাম্বার, 8 নাম্বারের কিন্তু একটা ট্রান্সলেশন আছে। তাহলে আসলে চিন্তা করো, ইংলিশের মার্কস কিন্তু আসলে 12 না, টোটাল 20 নাম্বার। তো 120-এর একটা পরীক্ষার, সেখানে 20 নাম্বারই তোমার একটা সাবজেক্টের জন্য। তো এইটার সিলেবাসটাও কিন্তু আসলে একটু বড় হয়ে থাকে। তো যেটা করতে হবে, যেদিন থেকে আমাদের কোর্স শুরু হবে, ইংলিশের পড়া, বাংলার পড়াশোনাটা একদম প্রথম দিন থেকে খুব সিরিয়াসলি করতে হবে। এবং বাট তোমাদের সেটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই যে ভাইয়া কি পড়বো কিভাবে পড়বো, সেটার জন্য আমি আছি, হাসনাইন নূর সেজান। অনেক বছর ধরে এই 10 মিনিট স্কুলের প্ল্যাটফর্মেই সি ইউনিটের জন্য ইংলিশ পড়াচ্ছি। সো সানি ভাইয়া যেরকম বলেছিলেন, এত বছরের পড়ার অভিজ্ঞতার কারণে প্যাটার্নটা আসলে আমরা জানি। So, তোমাদেরকে আমরা প্রপার একটা গাইডলাইন দিতে পারবো ভোকাবুলারি পড়লে কি পড়তে হবে,
কিভাবে পড়তে হবে, কিভাবে পড়লে ভুলে যাব না, কোন ধরনের জিনিসপত্র পড়লে আমার কমন আসার সম্ভাবনা বেশি থাকে, এই ধরনের যত ধরনের প্রশ্ন আছে, তোমাদের গাইডলাইন আছে, সবকিছু কিন্তু আমাদের এই কোর্সে পেয়ে যাবে। তো আই গেস ছোট করে বললে আমার পক্ষ থেকে এইটুকু। থ্যাংক ইউ সো মাচ সেজান। তোমাদের সবচেয়ে বেশি হেল্প লাগবে ইংলিশে, কারণ আমরা সবাই স্ট্রাগল করেছি অনেক মুখস্থ ব্যাপার, অনেক কিছু আছে। ইনশাল্লাহ ভাইয়ের সাথে থাকবে, তোমার সাথে থাকবে এবং তোমাদের এন্টায়ার ইংলিশের বিষয়টা ইজি করে দিবে এবং একদম পানি করে তোমাদের পরীক্ষা ভালো করতে হেল্প করবে। ওকে, এরপর আমি ডেকে নিব ফারজানা ইসলামকে, যে আমাদের সাথে মার্কেটিং পড়াবেন। সো ফারজানা, তুমি যদি কিছু বলতে চাও। সবাইকে শুরুতে আসসালামু আলাইকুম। তো আমি তোমাদের মার্কেটিং নিয়ে থাকছি। তো শুরুতে কিন্তু রায়ান ভাই আমাদেরকে বলে দিয়েছে যে সবার মধ্যে একটা কনফিউশন থাকে যে মার্কেটিং নিব নাকি ফাইন্যান্স নিব। তো সেটা নিয়ে রায়ান ভাই অলরেডি আমাদেরকে ক্লিয়ার করে দিয়েছে। তো আমি আমার কোর্স মানে আমি আমার সাবজেক্টটা নিয়ে যতটুকু বলবো যে যারা নাকি থিওরিটিক্যাল সাবজেক্ট গুলোতে একটু ভালো, ম্যাথ একটু ভয় পাও, তাদের জন্য আসলে মার্কেটিং খুবই একটা সেফ অপশন। কারণ তুমি ম্যানেজমেন্টে যেমন একটা নাম্বার পাওয়ার একটা স্কোপ থাকে, নিজের পজিশনটাকে আরো এগিয়ে নেওয়ার একটা স্কোপ থাকে, ঠিক এই সেম সিচুয়েশন কিন্তু মার্কেটিং এর ক্ষেত্রে। তোমরা যারা থিওরিটিক্যালে ভালো আছো, ভালোভাবে মনে রাখতে পারো, তাদের জন্য আমি বলবো মার্কেটিংটাতে একটু ফোকাস করলে কিন্তু অনেকটা নাম্বার পাওয়া যায়। এবং আমি যদি বলি যে সবার মধ্যে একটা টেন্ডেন্সি আছে যে বিগত বছরের কোশ্চেন গুলো যদি তোমরা দেখো যে মার্কেটিং প্রথম এবং দ্বিতীয় পত্র দুটা যে ভাগ আছে, বেশিরভাগ কোশ্চেন কিন্তু সেকেন্ড পেপার থেকে আসে। এখন অবশ্য কিছু কোশ্চেন ফার্স্ট পেপার থেকেও আসছে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু তোমরা যদি সেকেন্ড পেপারটা অনেক ভালোভাবে পড়তে পারো, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা একটা ভালো একটা চান্স আছে যে অল্প কিছু চ্যাপ্টার পড়েও খুব ভালো একটা নাম্বার পেয়ে যাওয়ার। তো আমি মার্কেটিং নিয়ে এটাই বলবো যে ফার্স্ট সেকেন্ড দুইটা যদি খুব ভালোভাবে পড়ো, একদমই ইজি সাবজেক্ট, একদমই কোনো প্যারা বলতে নাই। তো শুরু থেকেই যদি একটু ফোকাস করো, বা এতদিন যারা তোমাদের মার্কেটিং এ যারা ভালোভাবে পড়েছো, তাদের জন্য খুব একটা সেফ অপশন এখানে নাম্বার তুলে নেওয়া। তো এখানে আসলে পাস বা নেগেটিভ মার্কিং যদি তুমি নাও চিন্তা করো, পাস মার্ক তো নাই এখানে। খুব ভালো একটা নাম্বার তোলার জন্য আমি বলবো মার্কেটিং খুব ভালোভাবে শুরু থেকে পড়লেই হবে। বা যদি নাও পড়ে থাকো, এখন থেকেও যদি একটু সিরিয়াস হও, হয়ে যাবে। তো এটাই ছিল আমার মার্কেটিং নিয়ে বলার। আর তোমাদের সাথে তো ক্লাসে দেখা হচ্ছি। তো তার সেই পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, এবার আমি দেখে নিব তোমাদের সবাই প্রিয় মাহিন ভাইয়াকে, যে তোমাদের অ্যাকাউন্টিং পড়াবে। সো মাহিন, তুমি যদি একটু অ্যাকাউন্টিং নিয়ে কথা বলো, কজ অনেকেরই ভয় থাকে অ্যাডমিশনে তো ক্যালকুলেটর থাকে না। আমার অ্যাকাউন্টিং এ কিভাবে ম্যাথ আসলে কিভাবে কি কভার করবো, কত কঠিন ম্যাথ আছে, কত পৃষ্ঠা ম্যাথ করতে হয়, যদি সবাইকে ক্লিয়ার করে বলতে। আচ্ছা, শুরুতেই সবার শেষে আমি বলবো, খুবই মানে একদম শর্টকাটে বলার চেষ্টা করবো। সেটা হচ্ছে যে অ্যাকাউন্টিং এ আমরা যে যত বেশি ভয় পাই, আসলে অঙ্ক এত বেশি ভয়ের কিছু নাই। প্রথমত একটা রেশিও আমি বলি, যে আমাদের ফার্স্ট অফ অল ভয় থাকে যে ভাই অনেকগুলা ম্যাথ আছে, অনেকগুলা ম্যাথ আছে। বাট লাস্ট যদি আমি 10 ইয়ার্স এর কোয়েশ্চেনও সার্ভে করি, হাইয়েস্ট যেটা দেখা গেছে যে হাইয়েস্ট একটা এক্সামে 6টা ম্যাথ আসে, সেইটা হচ্ছে লাস্ট 10 বছরে দুই থেকে, হাইয়েস্ট গেলে 2 থেকে 3 বার। ইন জেনারেল ম্যাথ আসে 4টা। যে 4টা ম্যাথের মধ্যে হাইয়েস্ট থাকে 4টা ম্যাথের মধ্যে ইন জেনারেল 2টা ম্যাথ কঠিন, 2টা ম্যাথ সহজ। আর যখন 6টা ম্যাথ আসছিল, তো সেই ইয়ার গুলো একটু রেয়ার কেস, বাট সেই ওই কেসগুলোর ক্ষেত্রেও হাইয়েস্ট 3টা ম্যাথ কঠিন ছিল, বাকি 3টা ম্যাথ সহজ ছিল। এখন ভাইয়া ম্যাথ গুলো তো আমরা সারা জীবন অ্যাকাউন্টিং এ 1+1=2 এটাও ক্যালকুলেটরে করে আসছি। এখন এই অ্যাডমিশনের ফেজে ম্যাথ গুলোকে আমরা ক্যালকুলেটর ছাড়া পারবো কিনা, এটা একটা অনেকের প্রশ্ন এসে দাঁড়ায়। যেটার একটাই উত্তর, পারবো জন্যই এই মানে জিনিসটা ডিজাইন করা এইভাবে। 2015 অথবা হ্যাঁ 2015 পর থেকে যদি আমরা কোয়েশ্চেন গুলো সলভ করার চেষ্টা করি কোনো একটা কোয়েশ্চেন ব্যাংক থেকে, দেখবো অ্যাকাউন্টিং এর প্রত্যেকটা কোয়েশ্চেন ক্যালকুলেটর ছাড়া খুব সুন্দর করে মিলে যায়। কিন্তু এই মিলে যাওয়ার জন্য যে কাজটা আমরা এখন থেকে করতে পারি বা করা উচিত, সেটা হচ্ছে যে বাসায় ছোট ছোট যোগ বিয়োগ গুলা আমরা হাতে মানে জাস্ট ক্যালকুলেটর ছাড়া করব। তার কোনো এটা তো এতদিনের অভ্যাস যে আমরা ছোট ছোট যোগগুলো ক্যালকুলেটর দিয়ে করে আসছি। বাট আমরা এখন থেকে যে প্র্যাকটিসটা করবো সেটা হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ, স্পেশালি যোগটা আর গুণটা, এই দুইটা জিনিস আমরা ক্যালকুলেটর ছাড়া প্র্যাকটিস করব। আমি জাস্ট এই ভিডিওর মধ্যে শর্ট একটা টেকনিক বলে দিই যাতে বোঝা যায় যে আমাদের জিনিসটা কতটুকু সহজ। তো আমরা অনেকে পার্সেন্টেজ বের করতে অনেক কষ্ট হয় বা আমরা ভয় পাই। সো পার্সেন্টেজ বের করার সবচেয়ে ইজিয়েস্ট ফর্মুলা হচ্ছে কোনো কিছু 10% মানে ওইটা থেকে একটা শূন্য বাদ দিয়ে দিব। একদম ইজিয়েস্ট ফর্মুলা। মানে হচ্ছে 10,000-এর 10% কত, একটা শূন্য বাদ দিয়ে দিই, মানে হলো 1,000। আবার এখান থেকে আমরা 20%, 5%টা করতে পারবো। একটু চিন্তা করে দেখো তো, 10-এর ডাবল কিন্তু 2। দ্যাট মিনস 10% যা যা হবে, 20% হবে তার ডাবল।
আর 5% হবে সেটার অর্ধেক। তো এরকম খুবই শর্টকাট টেকনিকে আমরা অ্যাকাউন্টিংটা খুব মজা করে শিখতে পারবো। আর তোমাদের সাথে তো ক্লাস দেখা হচ্ছে, সেখানে আরো অনেক অনেক মজার টেকনিক দিয়ে আমরা অ্যাকাউন্টিং কে যত সহজ করে পারি শেখার, বোঝার, জানার চেষ্টা করব। আর অ্যাডমিশন ফেজ আর কি বলবো, মানে জিনিসটাকে যতটা এনজয় করতে পারবা ততটাই মজা। এখানে ভয় পাওয়ার আসলে কোনো সুযোগ নেই। এই ছিল বলার আমার। থ্যাংক ইউ সো মাচ মাহিন। বাই দ্য ওয়ে, আমাদের প্যানেলের মধ্যে যখন আছিস সবচেয়ে জুনিয়র কিন্তু মাহিন, কিন্তু যখন অ্যাডমিশন কোর্স হয় সবসময় হাইয়েস্ট ক্লাস রেটিং পেয়ে থাকে মাহিন, একদম টপ করে। সো ভাইয়া খুবই ইজি করে খুব ভালোভাবে তোমাদের পড়াবে ইনশাল্লাহ, এবং সবাই থাকবো। আশা করি আমাদের সাথে তোমরা জয়েন করবে এবং তোমাদের অ্যাডমিশন সিজনটা প্রপারলি কভার করবে। ওকে, সো আই থিঙ্ক আমরা যারা আছি প্রতি সাবজেক্ট থেকে আমরা একটা মোটামুটি মোরাললেস আইডিয়া দিয়ে দিয়েছি কেমন প্রশ্ন হয়, কিভাবে কভার করতে হয়। সো আশা করি তোমরা একটা সামান্য বা টিপ অফ দ্য আইসবার্গ, একদম সামান্য একটা আইডিয়া পেয়েছো। এইবার আমি আরো কয়েকটা প্রশ্ন পেয়েছি কমেন্ট থেকে বা বিভিন্ন পোস্টের কমেন্ট অপশন থেকে। আমি এখন সেইটাই সবাইকে একটা একটা করে প্রশ্ন করব। কাইন্ডলি সবাই 1 মিনিটের কমের মধ্যে আমরা খুবই শর্টলি এবং পারলে এক কথায় সেটার উত্তর দিয়ে দেওয়ার ট্রাই করব। সো আমি এক একটা একটা প্রশ্ন করবো, আই থিঙ্ক সবাই উত্তর দিয়ে দেয়। সবাই প্রথম প্রশ্ন যেটা আছে, ভাইয়া শর্ট সিলেবাসে তো এইচএসসি পেয়েছি, অ্যাডমিশনে কি শর্ট সিলেবাস নাকি ফুল সিলেবাস, যদি অনেক ভাই একদম শর্টলি বলতেন। আচ্ছা, একদম যদি এক কথায় উত্তর দেই, হ্যাঁ, অ্যাডমিশনও আমরা শর্ট সিলেবাসটাই ফলো করব। বিগত বছরগুলোতে যদি আমরা দেখে থাকি, যেই ব্যাচগুলো শর্ট সিলেবাস ছিল, 80 থেকে 90% কোয়েশ্চেন শর্ট সিলেবাস থেকেই হয়েছে। বাট কিছু ইম্পর্টেন্ট, একদম যেটা বাদ দেওয়া যাবে না, না পড়লেই নয়, এরকম অল্প কিছু টপিক সম্পর্কে আমরা ধারণা নিব ফুল সিলেবাস থেকে। বাট এক কথা যদি বলি, হ্যাঁ, শর্ট সিলেবাস ইজ দ্য ওয়ে টু গো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। একদম শর্ট ছিল, এটাই চাচ্ছি। এবার হ্যাঁ, আমরা তো আগামীতে আরো এটা ডিসকাস করবো। দেন পরবর্তী প্রশ্ন, এটা হয়তো বা 1 মিনিটের বেশি লাগতে পারে, বাট 1.5 মিনিটের বেশি দিব না। পরের প্রশ্ন হচ্ছিল ভোকাবুলারি, যেটা সেজান বলেছে অনেক বেশি ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি আমরা নিজেরাও অনেক ফেস করেছিলাম। আমার মনে আছে আমি ইংলিশ, আমার মুখস্থ বিদ্যা খুবই খারাপ। মনে আছে আমার ভর্তি পরীক্ষা সিট ছিল ঢাকা ইউনিভার্সিটির আইবি এর 3rd ফ্লোরে। আমি যখন পরীক্ষা ঢুকবো এর আগে আমি বই নিয়ে ভোকাবুলারি পড়ছিলাম, তখন আমি মাত্র আর যেই মানে আর এর যেই ওয়ার্ড গুলো আছে এগুলো মাত্র মুখস্থ করছিলাম। আমি মুখস্থ খুব দুর্বল ছিলাম এবং আমার সেখানে কিছু স্ট্র্যাটেজিতে ভুল ছিল বলে আমি কভার করতে পারিনি। বাট আলহামদুলিল্লাহ অন্য স্ট্র্যাটেজির জন্য আমি গ্রামার বা বাকি সবকিছু কভার করে আমি পাস করে চান্স পেয়ে গিয়েছি ভালো নাম্বারে। সো তবুও এটা করা যাবে না, আমি হয়তো বা লাক বাই চান্স চান্স পেয়েছি, বাট এটা তো সবার ক্ষেত্রে হয় না। সো ভোকাবুলারি কিভাবে কভার করতে হবে এই প্রশ্নটা এসেছে, এবং এটা আমি প্রশ্ন করবো সেজানকে। ওকে, আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। রায়ানের ওই যে কথার সূত্রটা ধরে বলি যে রায়ান বা আমরা হয়তো ওই সময় ভোকাবুলারিটাতে খুব বেশি মানে এত ইম্পর্টেন্স না দিয়ে হয়তো কোনোভাবে পার পেয়ে যেতে পারছিলাম। তার কারণ ছিল আমাদের সময় প্রশ্ন এমসিকিউ অনেক বেশি আসতো। আমাদের সময় কিন্তু 30টার মতো এমসিকিউ আসতো, তো ওখানে গ্রামারের অনেক আধিক্য ছিল। কিন্তু বর্তমানে যখন প্রশ্নগুলো হচ্ছে লাস্ট কয়েক বছর ধরে, মাত্র 12টা করে এমসিকিউ আসছে, এবং এটা সিংহভাগই আসছে ভোকাবুলারি থেকে। তো এখন আসলে ভোকাবুলারিতে কম নজর দিয়ে ঢাকা ভার্সিটির সি ইউনিটে চান্স পাওয়ার কোনো ধরনের চান্স অ্যাটলিস্ট আমি দেখি না। তো এই কারণে ভোকাবুলারিটা একদম শুরুর দিন থেকে খুব স্ট্র্যাটেজিক্যালি করতে হবে। যদি আমার কাছে মনে হয় যে আমি জাস্ট শব্দ ধরে ধরে মুখস্থ করা শুরু করে দিব, এটা কখনোই কাজ করবে না। ভোকাবুলারি শেখার জন্য আমার কাছে মনে হয় সব থেকে ব্যর্থ অস্ত্র হচ্ছে আমার একটা খাতা মেনটেন করতেই হবে। আলাদা একটা খাতা মেনটেন করতে হবে, সেখানে আমার ডেইলি খুব কনসিস্টেন্টলি শিখতে হবে। আমি একদিন 20টা শিখবো, পরদিন একটাও শিখবো না, তারপর দিন 5টা নতুন শব্দ শিখবো। এরকম করলে করলে কখনোই পড়াটা হবে না। আমি যদি ঠিক করি আমি ডেইলি 10টা মাত্র শব্দ শিখবো, জাস্ট 10টা শব্দ আমাকে মেনটেন করতে হবে। আমি যতদিন পর্যন্ত প্রিপারেশন নিচ্ছি ওই 10টা শব্দই আমি নতুন নতুন করে শিখবো। 10টা শব্দ আমি এক জায়গায় লিখবো, সেটার মানেটা লিখবো, এবং ওইটা রিলেটেড একটা সেন্টেন্স আমার নিজে বানাতে হবে। এইভাবে যদি একটু কষ্ট করে হলেও আমি এটা মেনটেন করতে পারি। বাট তুমি যদি একটু চিন্তা করো যে দিনে আসলে 10টা শব্দ শেখা এবং লেখা কিন্তু আধা ঘন্টারও ম্যাটার না। তো এই আধা ঘন্টায় যদি তুমি ডেইলি দিতে পারো, তাহলে আসলে ভোকাবুলারি যে ভয়টা, সেটা এট দি এন্ড অফ দ্য ডে তুমি নিজে দেখবা যে প্রিপারেশন শেষে অনেক শব্দ তোমার জানা হয়ে গেছে, এবং কেউ তোমাকে আসলে ভোকাবুলারিতে আটকাতে পারবে না। আমার কাছে মনে হয় এটা বেস্ট ওয়ে ভোকাবুলারি অ্যাপ্রোচ করা। এক্স্যাক্টলি, আমি ছোট একটা হিসাব বলি। ধরে নিই আমরা
ডেইলি 10টা করে ভোকাবুলারি পড়ছি। এমন তো না ভোকাবুলারি মানে খালি বাংলায় অর্থ, বাংলার সাথে আমরা দুই একটা করে সিনোনিম দুই একটা অ্যান্টোনিম পড়ি। ধরি আমরা 10টা না, আমরা 5টা ওয়ার্ড পড়তেছি, তো 5টা ওয়ার্ড দুইটা করে সিনোনিম দুইটা করে অ্যান্টোনিম, মানে একটা ওয়ার্ডের সাথে আমার আরো 4টা পড়া লাগছে, মানে 5 5 ডেইলি 25টা কভার হচ্ছে। হিসাব করো, তুমি ডেইলি আধা ঘন্টা সময় বা 1 ঘন্টা টাইম দিয়ে তুমি এই 20 25টা পড়ছো, এবং টানা 90 বা 100 দিন পড়ছো। সো 25 × 100, 2500 কভার হয়ে যাচ্ছে। সো এটা কিন্তু এমন না জাস্ট 5টা, বেসিক্যালি একটা করতে গেলে আমাদের অনেকগুলো হবে, এবং আমরা একটা সার্টেন টাইম পরে গিয়ে দেখবো আচ্ছা আমি এইটার সিনোনিম দেখলাম এইটা, পরবর্তীতে ওই সিনোনিমটা কিন্তু কোনো একটা ওয়ার্ড, সো তখন কিন্তু আসলে এই জিনিসটা ইজিয়ার হয়ে যাবে। প্রথমে হ্যাঁ মনে হ্যাঁ, হয়। একটা একটা জিনিস বলি এখান থেকে, সরি আমি একটু মাঝখানে বললাম, এটা অনেকে আবার মনে করে এটা একটু ভয় হয় যে ভাইয়া আমি তাহলে কি মানে দুইটা সিনোনিম দুইটা অ্যান্টোনিম এত কিছু তো আমার মনে থাকতে পারবো না। ব্যাপারটা হচ্ছে তুমি যখন পড়া শুরু করবা তুমি দেখবা আসলে ওই একটা একটা সিনোনিম অ্যান্টোনিম তুমি আগে থেকেই জানো। আমরা এরকম অনেক ওয়ার্ড আমাদের মধ্যে আছে, এটা হচ্ছে জাস্ট টাইম মতো আমাদের মনে পড়ে না। বাট যখন আমরা ভোকাবুলারিটা ভেবে পড়তে যাই সিনোনিম অ্যান্টোনিম মিলে, তখন আসলে আমার মনে হয় যে আচ্ছা এটা তো আমি আগে থেকেই জানতাম। সো এত কঠিন কিছু না, রায়ান ভাইয়ের কথা যেভাবে বলছে মনে হচ্ছে অনেক বেশি, বাট আসলে কিন্তু এতটা বেশি না। এক্স্যাক্টলি। ওকে, এরপর আমি প্রশ্ন করব মাহিনকে, আব্দুল্লাহ মাহিনকে, যে ভাইয়া জি। অনেকেই প্রশ্ন করে যে ভাই 4 মাস সময় পড়াও তো বেশি মনে হয় না, কভার হয়ে যাবে, কখন থেকে পড়া শুরু করা উচিত? মাহিন যদি একটু বলো। আজকে থেকে, এখন থেকে, মানে লাইফটা শেষ করে বই নিয়ে মানে পড়তে বসা উচিত, যদি আমার কাছে সহজ উত্তর জিজ্ঞাসা করা হয়। তার কারণ যদি ইচ্ছা থাকে চান্স পাওয়ার, তাহলে আসলে 4 মাস খুব বেশি মানে কম সময় কখনোই না। কারণ আমরা দেখা যায় যে দিনে আফসোস করে অনেকগুলো সময় নষ্ট করে ফেলি। সো যারা অ্যাকচুয়ালি চান্স পেতে চায়, আমি বলবো ডেইলি 3 থেকে 4 ঘন্টা একদম ব্লক করে ফেলতে হবে তার ডেইলি রুটিন থেকে, যে 3 থেকে 4 ঘন্টা আমি পড়াশোনাই করবো, অন্য কোনো কিছু মানে করবো না। তাহলে 4 মাসে খুব ইজিলি সিলেবাস কভার করা পসিবল। বাই দ্য ওয়ে, 3 4 ঘন্টা কিন্তু ওভারঅল না, ক্লাসের বাইরে পার্সোনাল পড়া 3 4 ঘন্টা, সবাই আবার ভুল বুঝো না। সো ওকে, আরেকটা প্রশ্ন। হ্যাঁ, ক্লাসের বাইরে পার্সোনাল পড়াশোনা, পার্সোনাল পড়াশোনা পার্সোনাল এটা। নিজের হ্যাঁ পড়তে হ্যাঁ হ্যাঁ হবে হ্যাঁ হ্যাঁ। একদম, তবুও উইথ ফুল কনসেন্ট্রেশন। ওকে, আর একটা লাস্ট প্রশ্ন করব, সেটা হচ্ছিল ফারজান আপুকে, যে অনেকেই বলে স্ট্র্যাটেজি নিয়ে পড়তে হবে, সো এটা কি গুরুত্বপূর্ণ নাকি যেভাবে পড়ে একভাবে ভালোভাবে পড়ে গেলেই হয়েছে? এটা আসলে অবশ্যই একটা স্ট্র্যাটেজি ওয়াইজ পড়তে হবে, কারণ আমাদের এক একজনের পড়ার সিস্টেম এক এক রকম, এক একজনের স্ট্র্যাটেজি এক এক রকম। তো আমি বলবো অবশ্যই স্ট্র্যাটেজি ঠিক করে সেইভাবে ফলো করে পড়তে হবে। বাট এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। এখন আমার ফ্রেন্ড এইভাবে শেষ করেছে দেখে আমারও কেউ এইভাবে পড়লে আমারটা শেষ হবে এমন না। তোমরা যার যার ক্যাপাবিলিটি অনুযায়ী নিজেরা সেট করবে যে কোন দিন কোন সাবজেক্ট পড়বে, কোনটা কিভাবে শেষ করবে, কোনটা আগে পড়বে কোনটা পরে পড়বে। সেটা তোমার যে তোমার কমফোর্টেবল যে স্পেসটা আছে সেই অনুযায়ী তুমি সেট করবে। এখন আমার ফ্রেন্ড 16 ঘন্টা পড়ছে দেখে সে 16 ঘন্টা ধরে একই সাবজেক্ট পড়ছে, সেটাই কি আমি পড়বো? নাকি দিনের এক এক অংশে আমি এক এক সাবজেক্ট পড়বো, এক একটা এক এক ভাবে ধরবো? সেটা কমপ্লিটলি তোমার ডিসিশন। তো আমি বলবো অবশ্যই স্ট্র্যাটেজি নিজেদেরটা নিজেরা তৈরি করবে, নিজেদেরটা নিজেরা ফলো করবে। কারোটা দেখে আমি তৈরি করব স্ট্র্যাটেজি এমন না, বাট অবশ্যই একটা স্ট্র্যাটেজি ওয়াইজ তোমাকে কাজ করতে হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, and আমি যদি ছোট একটা অ্যাড আপ করতে চাই এখানে, সেটা হচ্ছে শুধু এমন না যে অনেকের দেখা যায় অনেকে ইংলিশে অনেক স্ট্রং, সো ওকে ইংলিশে কম সময় দেবো, আমি ইংলিশে দুর্বল, আমি ইংলিশে বেশি সময় দিব। অনেকের বাংলার স্ট্রং থাকে, সো এইভাবে এক একজনের পড়াতে যেরকম স্ট্র্যাটেজিতে ভিন্ন থাকে, একইভাবে যখন পরীক্ষা দিই, আমরা যখন মডেল টেস্ট দিব, তুমি দিতে দিতে দেখবা অনেকে হয়তো বা শুরু করছে ইংলিশ থেকে, অনেকে তাতে সবার শেষে ইংলিশ দেয়, অনেকে দেখা যাচ্ছে অ্যাকাউন্টিং থেকে শুরু করে, অনেকে দেখা যায় অ্যাকাউন্টিং লাস্টের দিকে দেয়। সো এরকম অনেক রকম স্ট্র্যাটেজি আছে, সবার জন্য সবটা ফিট করবে না। তোমার জন্য কোনটা ফিট করবে সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। আমি তোমাদের ক্লাস নিয়ে বলবো যে আমি রায়ান ভাইয়া আমি অমুক ইউনিভার্সিটিতে ফার্স্ট হয়েছিলাম, সো এই স্ট্র্যাটেজি পারফেক্ট, তুমি হুবহু ফলো করলাম, হতে পারে তুমি সেখানে চান্সই পাও না, বিকজ ওই স্ট্র্যাটেজি আমার জন্য হয়তো বা পারফেক্ট ছিল, বাট তোমার জন্য নাও হতে পারে। বাট ভাইয়া, তাহলে কি স্ট্র্যাটেজি ভ্যারি করবে? অবভিয়াসলি ভ্যারি করবে, বাট হ্যাঁ, তোমার অবভিয়াসলি একটা স্ট্র্যাটেজি থাকতে হবে যে আমার জন্য কোন ওয়েতে পড়লে, কোন ভাবে মুখস্থ করলে, দিনে কিভাবে কি ঘুম লেখাপড়ার আমার পার্টিশন করলে, পরীক্ষাতে গিয়ে কিভাবে কি করলে আমার হেল্প হবে, তোমাকে আইডেন্টিফাই করতে হবে, এবং সেটা ফলো করে পড়লেই তুমি খুব ভালোভাবে তোমার পরীক্ষাটা দিতে পারবে বা প্রিপারেশন নিতে পারবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা আর মাত্র 10 মিনিটের সময় থাকবো না, শেষ করে ফেলবো। সো এর আগে আমি তোমাদেরকে বলতে চাই যে আমরা সবাই টেনমি স্কুলের বিজনেস স্টাডিজের টিচার প্যানেল, তোমাদের সাথে গত কয়েক বছর ধরে আছি, এবারও থাকবো। গত বছর আমাদের প্যানেল, আমাদের এই প্যানেলের কাছে পড়ে দেশে 130 থেকে 40 জনেরও বেশি
পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, এবং ওভারঅল আমাদের এনভি স্কুলের অ্যাডমিশন ব্যাচ থেকে কয়েকশো স্টুডেন্ট বিভিন্ন জায়গায় চান্স পেয়েছে। সো ইনশাল্লাহ এবার আমরা থাকবো, আমাদের ফুল সাপোর্ট দিব তোমাদেরকে, অনলাইনে থাকবো, তোমার সাথে জুমে থাকবো, আমরা মাঝে মধ্যে জুম ক্লাস নেবো প্রতি উইকলি। সো অনলাইনে ক্লাস হবে যে ভাইয়া আমাদের কথা তো বলতে পারবো না, বলতে পারবো জুমের ক্লাস হবে, সেখানে তোমরা তোমাদের ডাউটস ক্লিয়ার করতে পারবা, তোমাদের সুখ দুঃখের কথা বলতে পারবা, এবং এর সাথে আমরা তো ফেসবুকে আমাদের গ্রুপ থাকবে, ফেসবুকে লাইভ হবে, সেখানে সবকিছু হবে। ইনশাল্লাহ আমরা একসাথে মিলে এই এন্টায়ার যে জার্নিটা কভার করবো। খুবই শর্টলি আমি একটু বলে দেই, ভাইয়া যদি ভর্তি হতে চাই আমরা কিভাবে ভর্তি হব এবং কখন ভর্তি হব। আমি একটু স্ক্রিনটা শেয়ার করছি, একদম মানে ভেরি শর্টে দেখিয়ে দিব। সো যদি আমি দেখাতে চাই, ওকে, আশা করি আমার স্ক্রিন দেখা যাচ্ছে। সো তোমরা যদি, আবার চলে গেল, ওকে। সো আমরা প্রথমে টেননিস স্কুলের ওয়েবসাইটে চলে যাব, ক্লিক করলাম। ক্লিক করলে এরকম একটা আমরা ল্যান্ডিং পেজ পাবো। একদম হোম পেজে আসার পর একদম উপরেই দেখবো 4 নম্বরে আছে, 3 নম্বরে আছে ভর্তি পরীক্ষা। ভর্তি পরীক্ষায় ক্লিক করলে আমাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে। আমরা নিচে আসলে দেখবো লাইভ কোর্স সমূহ, যারা আমরা যে ইউনিটে আছি আমরা সেই ইউনিটে ভর্তি হতে পারবো। মেডিকেলের জন্য আছে আমাদের মেডিকেল কোর্স, সায়েন্সের জন্য আছে এই ঢাকা ভার্সিটি এই ইউনিট কোর্স, দেন বি ইউনিটের জন্য আছে বি ইউনিট কোর্স, এবং আমাদের স্পেশালি যারা লাইভে আছে ম্যাক্সিমামের জন্য আমাদের এই কোর্সটা রিলেভেন্ট। আমরা এই কোর্সেই ভর্তি হব আশা করছি ইনশাআল্লাহ। সো এই কোর্সে কেন বা কখন ভর্তি হব, এখনই ভর্তি হয়ে যাও, 'cause আমাদের কিন্তু এখন অলমোস্ট 20-21% একটা ছাড় চলছে। 3500 টাকার কোর্স আমরা মাত্র 2750 টাকায় কিনতে পারবো খুবই শর্ট সময়ের জন্য। কোর্সে কিনে যাব, গিয়ে আমাদের এইখানে শুরু করুন দিয়ে আমরা পেমেন্ট করব, পেমেন্ট করে আমাদের কোর্সে এনরোল হয়ে যাব। খুবই শর্টলি উইদিন ফিউ উইকস আমাদের ক্লাস শুরু হয়ে যাবে, and ইনশাআল্লাহ আমরা সেই ক্লাসে ফুল সুইং এ লেখাপড়া করব। আমরা এন্টায়ার টাইমটা তোমাদের সাথে থাকবো, পুরো একদম অ্যাডমিশন শেষ পর্যন্ত। And তোমাদের এই প্রিপারেশনকে আমরা 100-এ 100 দেওয়ার ট্রাই করবো আমাদের end থেকে। তোমরা ট্রাই করবে, আমরা করবো ইনশাল্লাহ। এখান থেকে গত বছরের মতো অনেকেই ঢাকা ইউনিভার্সিটি বিজনেস ফ্যাকাল্টি চান্স পাবো। এখন যখন আমরা ফ্যাকাল্টিতে যাই, যদিও আমাদের অলমোস্ট এমবিও শেষের দিকে, বাট দেখা যায় অনেকে বলে ভাইয়া আসসালামু আলাইকুম, বলি ভাইয়া তুমি কে, বলে ভাইয়া আপনার সাথে ক্লাস করেছিলাম। এখন অনলাইনে হয় বলে তো সবাই ফেস চেনা যায় না, কারণ লাইভে ক্লাস নেই। বাট এরকম অনেক ভাইয়া আপুরা আছে যারা ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করছে বিভিন্ন ইউনিটে, ইনশাআল্লাহ খুব ভালো লাগে। And আশা করছি তোমরাও সেখানে ভর্তি হতে পারবে। ওকে, সো আমরা অনেক কথা বলেছি, আরো দুটি কথা বলতে চাই। তোমরা যদি আমাদের কমেন্টে দেখো, একটা পোস্ট পিন করা আছে, একটা কমেন্ট পিন করা আছে। প্রথমে আমাদের একটা গ্রুপ আছে, গ্রুপটা হচ্ছিল ইউনিভার্সিটি অ্যাডমিশন হেল্পলাইন এইচএসসি 24 ব্যাচ। এটা সম্পূর্ণ ফ্রি গ্রুপ, জয়েন করে ফেলো। তোমরা আমাদের কোর্সে ভর্তি হও না হও ডাজেন্ট ম্যাটার, আমাদের গ্রুপে থাকো। আমরা এই গ্রুপে বিভিন্ন সময় লাইভ নিব, বিভিন্ন ইনফরমেশন শেয়ার করবো, যেটা তোমরা আমাদের কাছে পড়ো বা বাইরে যেখানে পড়ো না কেন ডাজেন্ট ম্যাটার, আমাদের ছাত্র তোমরা। তোমরা সেখান থেকে আশা করি হেল্প পাবে, বিভিন্ন অথেন্টিক নিউজ, বিভিন্ন গাইডলাইন, বিভিন্ন টিপস, এবং মাঝে মধ্যে কিছু স্টাডি ম্যাটেরিয়াল দিয়েও আশা করছি তোমরা সেখান থেকে কোনো না কোনো ভাবে উপকৃত হবে। এর বাইরে যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাও, এই কমেন্টে আমাদের কোর্সের লিঙ্কও আছে, তোমরা ক্লিক করে আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। খুবই শর্টলি আমরা আমাদের কোর্সে কিন্তু ক্লাস শুরু করে দিব। থ্যাংক ইউ সো মাচ। কারো কি আর কিছু বলার আছে বললে আমরা একটু বাই বলে নিতে পারি, দেন আমি আমার এন্ডিং নোট দিয়ে শেষ করে ফেলবো। না, আমার কিছু বলার নেই, সবাইকে শুভকামনা। এটাই, আর ইনশাল্লাহ সবার সাথে ক্লাসে দেখা হবে আমাদের। ওকে, সো আই থিঙ্ক সবাই কিছু বলবেন। আচ্ছা, তো লাস্ট এন্ডিং নোট যেটা বলবো সেটা হচ্ছে যে এই টাইমটা সবার জন্য অনেক ইম্পর্টেন্ট। তা আমার মনে হয় প্রত্যেকটা স্টুডেন্ট যারা এই লাইভটা দেখছো, আজকে কালকে না বলে যত দ্রুত সম্ভব শুরু করাটাই ভালো। অল্প অল্প করে শুরু করলেও দেখবে যে তোমার প্রোগ্রেসটা শুরু হচ্ছে। কোথায় পৌঁছাচ্ছি সেটার থেকে আমি যে আসলে শুরু করেছি এটাই এখন মুখ্য। আর বাকি বিষয়গুলো নিয়ে তোমাদের সবার সাথে ক্লাসে দেখা হবে। সবার জন্য অনেক শুভকামনা রইলো। ওকে, আচ্ছা তাহলে আমি আশা করি সবাই সবকিছু বলা শেষ। আমি একদম শেষ করে একদম লাস্ট কথা যেটা বলবো, ঢাকা ইউনিভার্সিটি আমাদের কোর্সে, ঢাকা ইউনিভার্সিটির জন্য বা তোমরা যারা আছো, আমরা মূলত হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি নিয়ে কথাবার্তা বললাম। এটা ওয়ান্স ইন এ লাইফ টাইম অপরচুনিটি, তুমি কি চান্স পাবে কি পাবে না, কোনো সেকেন্ড টাইম নাই। মিস হলে কিন্তু অপশন শেষ। সো এইটাকে হালকাভাবে নেওয়ার কোনোই জায়গা নেই যে ভাইয়া কদিন পরে করি। আজকে থেকে শুরু করবা তুমি, মানে তোমাদের মাইন্ড হয়ে বলেছে আজকে থেকে করো, অবভিয়াসলি এখন থেকে পড়বা না, বাট প্ল্যান করো। আচ্ছা আমি কালকে মার্কেটে যাই, কয়েকটা বই কিনি, আমি দেখি কি কি আছে,
অমুক কোর্সে বা অমুক কোচিং এ ভর্তি হই, অনলাইন বা অফলাইনে। এইভাবে করি, প্রিপারেশন নাও, প্ল্যানিং করো, রুটিন ফিক্স করো, সব শুরু করো। এবং আরো একটা ব্যাপার, তোমরা লাস্ট অনেকদিন লেখাপড়ার সাথে কিন্তু জড়িত নেই, মাঝে দেশে একটা বড় আন্দোলন গিয়েছে, আলহামদুলিল্লাহ, এবং তোমাদের জন্য মানে তোমাদের কাছে আমরা কৃতজ্ঞ, তোমরা একদম ফ্রন্ট লাইনে থেকে অনেক কিছু করেছো এটার জন্য, যার জন্য আমরা আজকে একটা মুক্ত বাংলাদেশ পেয়েছি। এবং তোমরা কিন্তু এই কাজের সাথে জড়িত থাকে ছিলে বলে অনেক দিন ধরে লেখাপড়ার সাথে কিন্তু তোমরা নেই। এইচএসসি ক্যান্সেল হলো, দেন তোমাদের অ্যাডমিশনের সময়, সো এই যে একটা সময়, তোমরা অনেকেই কিন্তু অনেক ডিপলি হয়তো বা দেখা যাচ্ছে নেটের সাথে তোমরা ইন্টারনেটে অ্যাডিক্টেড হয়ে গিয়েছো, ফেসবুক বা বিভিন্ন জায়গাতে, যেই কাজে হোক না কেন তোমরা কিন্তু লেখাপড়ার বাইরে। সো একটু ট্রাই করো আগে লেখাপড়ায় ব্যাক করতে। তোমরা কখনোই এখন চাইলেই দেখা যাবে তোমরা কিন্তু লেখাপড়ায় ফুল অন হতে পারবা না, যেটা তোমরা এইচএসসি সময় ছিল। হয়তো বা বই নাও, তোমরা এক কাজ করো, বিগত বছরের প্রশ্ন দেখো কি আছে, কতটা তোমরা পাসছো দেখো, একটু একটু করে ঢোকো, ইনশাল্লাহ তোমরা কিন্তু পড়ায় ফুললি ঢুকতে পারবা। এবং লাস্টলি আরো একটা বলবো, পড়ার সময় প্রপার কনসেন্ট্রেশনের জন্য সবচেয়ে মানে বড় শত্রু তোমার হাতের সামনে যে ফোনটা আছে সেটা। ক্লাস করো লাইভে, কোনো অসুবিধা নাই, তবে যখন নিজে পড়বা ফোনটা কখনোই হাতের কাছে রাখা যাবে না। আমি এখন মাঝে যখন লেখাপড়া করে কিছু কাজ করি, কখন হাতে ফোন নিয়ে একটা মানে কোনো কাজে বাট ওই মনের অজান্তে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে ঢুকে যাই, আমি নিজে জানি না। সো ফোনটা কাছে রাখা যাবে না, দূরে রাখবা, যেন প্রপার কনসেন্ট্রেশনে লেখাপড়া শুরু করতে পারো। ইনশাল্লাহ আমরা তোমাদের সাথে আছি, তোমার পিতা মাতা আছে, তোমার কলেজের শিক্ষক আছে, এবং তোমরা নিজেরা নিজেদের জন্য তো আছোই। ইনশাল্লাহ একসাথে মিলে আমরা লেখাপড়া করব, একসাথে মিলে আমরা আমাদের এই যে বড় যুদ্ধটাকে কভার করে ভর্তি পরীক্ষায় নিজের স্বপ্নের ভার্সিটিতে চান্স পেয়ে নিজের, নিজের আত্মীয় স্বজনের এবং সবচেয়ে বড় নিজের মা বাবা বা নিজের অভিভাবকের মুখটা উজ্জ্বল করবো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, আসসালামু আলাইকুম, দেখা হবে ক্লাসে।